আজকের আড্ডায় আমরা যাকে পেয়ে গেছি তার সাথে আড্ডা দিলে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি তনিমা সেনকে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি, আমি সবসময়ই ভালো থাকি। তুমি তো সবসময় ভালো থাকো বলো, সবার মনোরঞ্জন করতেও সবসময় ব্যস্ত থাকো, সবাই চারপাশে যারা থাকে তাদের নিয়ে আড্ডা দাও বা সবাইকে হাসি খুশি দেখতে পাও। এইটুকু যেন থাকতে পারি সারা মানে যতদিন বেঁচে থাকবো। কিন্তু নিজের যখন দুঃখ হয় কীভাবে সামলাও তুমি? আসলে না, অভিনয় করতে করতে মানে হাসির অভিনয় করতে করতে সত্যি কথা বলতে কি নিজের দুঃখগুলো কীরকম যেন ভুলে ভুলেই গেছি। কীরকম ওটাতেও মনে হয় যে একটুখানি অভিনয়ের টাচ দিতে হবে। একদম দরজা বন্ধ করে মায়ের সঙ্গে কথা বলি একলা। তোমাকে তো সিমান খাসের শ্রীমতীতে দেখা গেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে। মিঠুন চক্রবর্তীর তো তুমি ফ্যানও ছিলে, একবার বলেছিলে। তার সাথে কাজের এক্সপিরিয়েন্সটা আবার কেমন লাগলো করে? ভীষণ ভালো লাগলো। মানে মনেই হলো না যে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত একজন মানুষ কাজ করছে সঙ্গে। নিজের মতো করে একদম হই হুল্লোড় করে কাজ করেছি। আর কিছু কিছু ডায়লগ ছিল যেগুলো আমার ওকে বলার ইচ্ছে ছিল না। যেমন আপনাকে কীরকম যেন একটা ইয়ে দেখতে কি একটা বলেছিলাম জানো, আমি বললাম যে আমি বলবো না, না তুই বল আমি ঠিক উত্তর দেবো বলে জোর জবরদস্তি আমাকে সেটা বলালো। বলার পরেই নিজে আমাকে বললো আর আপনি কি বলে আমাদের হিন্দি সিনেমার যে আর্টিস্ট আছে ললিতা পাওয়ার, তো আপনি কি ললিতা পাওয়ার নাকি? হ্যাঁ, সে এঁকে থাকেন। আমি তাকালাম, তাকে বেরিয়ে গেলাম। তো খুবই মানে ভালো লেগেছে কাজ করে। আরও কয়েকটা দিন কাজ করতে পারলে মানে মনে হচ্ছিল কি যে বহুদিন আমরা একসাথে কাজ করছি। আর যেহেতু দুজনেই উত্তর কলকাতার, একটা ওই রকবাজে ইয়ে রয়ে গেছে আমাদের ভেতর, হ্যাঁ হ্যাঁ করা। সব থেকে মজার কথা কি, প্রথম দিন যেদিনকে ওকে দেখা হলো, আগে আমার সাথে একটু আলাপ ছিল, এরকম কিছু না। সে তনিমা এদিকে বলে ডেকে নিল, সেই যে ডেকে নিল ব্যস্ত হয়ে গেল। ওমা, আমরা অত গল্প গল্প করে যখন ওপরে গেছি, একটা সিন হবে কি হবে না এরকম চিন্তা, তখন একটা ছেলে একটা ঠোঁয়ায় করে দুটো সিঙ্গারা দিয়ে গেল। বললাম কী রে? বললো মিঠুনদা পাঠিয়ে দিল। বললাম বাবা, ওই উত্তর কলকাতায় গল্প করেছি, এতগুলো লোকের মাঝখান থেকে একটা কাগজের ঠোঙায় দুটো সিঙ্গারা এসে দিয়ে গেল। তো শুটিংয়ের সময় খুব মজা হয়েছে? খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম ফাটিয়ে কাজ করেছি। আরেকটা প্রাপ্তি ছিল অঞ্জন দত্ত। তো মানে দুজনকেই দেখলাম যখন রিহার্সাল করেন তখনও যেভাবে গলা দিয়ে কাজ করেন, যখন এমনি কথা বলে তখনও। আর প্রত্যেকবার অঞ্জন দত্তের গান, রেকর্ড করা গান চলছে, তা সত্ত্বেও নিজে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যখন ক্যামেরা যাচ্ছে গানটা গেয়ে যাচ্ছে। মানে এইগুলো হচ্ছে শেখার মতো, দারুণ ব্যাপার। আর তুমি তো উত্তর কলকাতার মেয়ে, এখন দক্ষিণ কলকাতায় থাকো, কতটা মিস করো সেই আড্ডা? পুরোটাই মিস করি। উত্তরের সেই আড্ডাটা আমাদের মানে রকবাজি করা আড্ডা, সেটা পুরোটাই মিস করি। এখানে তো সেরকমভাবে হয় না। আর এখন হচ্ছে কি, এখন যে বয়সটা এসে পৌঁছেছি না, সকলকেই মনে হয় যে একটা যেন কেউ মেকি ব্যাপার। প্রাণ খুলে যে আমরা হই হুল্লোড় করে আড্ডা দেবো, পুরনো কারোর সঙ্গে দেখা হলে তখন একটু আড্ডা হয়, না হলে সব ব্যাপারটাই মেকি হয়ে গেছে। আর তুমি তো থিয়েটার দিয়ে কেরিয়ার শুরু করেছিলে, তারপর আস্তে আস্তে ধারাবাহিকে আসা। কিন্তু তখন ধারাবাহিক মানে তোমার মেগা সিরিয়াল মানে বছরের পর বছর চলতো, কিন্তু এখন ইদানিং 4-5 মাসে শেষ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় চরিত্র থেকে বাদও দিয়ে দেওয়া হয় করে, আবার পরিচালকও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পরিবেশটার সাথে মানিয়ে চলতে তোমার কতটা সুবিধা, কতটা অসুবিধা হয়? অসুবিধে তো অনেকটাই হয় যখন দেখি পরিচালক বাদ হয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান বাদ হয়ে যাচ্ছে। দেখো, একটা সবাই মিলে একটা তৈরি করলাম, একটা গাঁটছড়া বাঁধা হলো। এবার কদিনের মধ্যে যখন এ বদলে যায়, ও বদলে যায়, তখন আবার নতুন একজন আসছে। ধরো আমি রামকেও চিনি, শ্যামকেও চিনি, সেটা আমার কাছে কিছু ব্যাপার নয়, কিন্তু যে মানুষটা আসছে আবার নতুন করে হাল ধরতে, তাকে তো কিছুদিন সময় দিতে হবে, না হলে সে এত বড় একটা কাজের হালটা ধরবে কী করে? কিন্তু 10 দিন পরে দেখলাম সেও পাল্টে গেল। এইগুলোতে খুব অসুবিধা, আমাদের কাজ করতেও অসুবিধা হয়, যারা কাজ ধরে তাদেরও অসুবিধা হয়। কেউ না ভালোবেসে কাজটা করতে পারে না, সবার ভেতরে একটা এরকম হয়ে গেছে, চলো 10 দিন কাজটা করিনি, 10 দিনের টাকা পাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ঠিক মানে আন্তরিকতাটা
হারিয়ে যাচ্ছে। তোমার সাথেও তো এরকম একটা হয়েছিল। হ্যাঁ, আমার সাথেও হয়েছে। আমার সাথে যে কেন হলো, কী জন্য হলো, আজও বুঝতে পারলাম না। একটা বিয়ের মরশুমে আমরা হই হই করছিলাম, জল ফল নিয়ে বোধহয় ঘরে ঢুকলাম নাকি, সে আর ঘর থেকে বেরোলোই না। বেরোলো না তো বেরোলোই না, তারপরে তো উঠেও গেল, মানে সিরিয়ালটাই উঠে গেল, বন্ধ হয়ে গেল। তাতে কী লাভ হলো কে জানে। আর এখন তো সবাই প্রতিবাদ করতে ভুলেই গেছে, কিন্তু তুমি তো প্রতিবাদী চরিত্র, সেই জন্য কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা ফেস করতে হয়েছে তোমাকে? প্রতিবাদ বলতে প্রতিবাদ আমি করব, অন্যায় দেখলে আমি প্রতিবাদ করব। তুমি যদি আমাকে বুঝিয়ে দাও যে না না এটা অন্যায় নয়, এইটা এই ব্যাপার, আমি যদি বুঝি তাহলে ছেড়ে দেবো। কিন্তু এটা আমার ছোটোবেলা থেকেই রয়েছে। যখন প্রথম নাটক করতে এসেছি তখনও করেছি, চরিত্রের মধ্যে যদি কাউকে বাদ দিয়েছে আমি তখনও বলেছি কেন করা হবে না। তখন সবাই একটু প্রথম থেকেই আমি একটুখানি অন্য পথে আছি আর কি, যে এটা বললো বলে আমায় বাদ দিল বলে আমি বসে গেলাম, না বাবা বলবো না, সেরকম জায়গায় নেই। কিন্তু তোমার কি কখনো মনে হয় না যে আরেকটু বেশি হলেও, মানে তোমাকে আরেকটু ভালো চরিত্রে বা আরেকটু কাজ তোমার পাওয়ার যোগ্যতা ছিল, সেই অনুযায়ী তুমি সেই কাজটা পাচ্ছ না? দেখো, এখন যদি আমি বলি যে আমার যোগ্যতা ছিল আমি কাজ পাচ্ছি না, সেটা হাসির জায়গা হয়ে যাবে। আমাকে মেনে নিতে হবে যারা কাজ দিচ্ছে না, যারা অন্যদের কাজ দিচ্ছে, নিশ্চয়ই তাদের অন্যদের যোগ্যতা আমার থেকে অনেক বেশি, তাই জন্য তারা কাজ পাচ্ছে, এছাড়া তো কিছু মনে করার নেই। আর তোমার বিশ্বজিতের সাথে কাজের এক্সপিরিয়েন্স কীরকম ছিল? কোন বিশ্বজিৎ? বিশ্বজিৎ চ্যাটার্জি। চ্যাটার্জি সে একটা দারুণ ব্যাপার ছিল আমাদের। মানে সে অনেক দিন আগে তো বুমবাড়ির একটা প্রোডাকশন ছিল, তা আমি ওনার বউ সেজেছিলাম। সে ছোটোবেলা থেকে না আমার বিশ্বজিৎকে এত ভালো লাগতো, আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বলে তো আমরা অভ্যস্ত, এত ভালো লাগতো। আমার পুতুলের বর ছিল বিশ্বজিৎ, তার রাস্তার থেকে পিচ তুলে তার ছোট্ট করে সে ঝুঁটি এরকম করা, ঝুঁটি মানে অ্যালবার্ট কাটা আর কি। আর সে কী সুন্দর দেখতে ছিল সেই বিশ্বজিৎ আমার বর, তাকে নিয়ে খেলতাম খুলতাম। বড় হয়ে গেছি, হঠাৎ রানা গুরু ফোন করে আমাকে বলছে যে আমাদের শুটিং শুরু হচ্ছে, বিশ্বজিৎ বাবু তোমার বর হচ্ছে। তখন আমাদের বিশ্বজিৎ চক্রবর্তীও তো কাজ করছে, তা আমি বলছি কে বিশ্বজিৎ চক্রবর্তী আমার বর হচ্ছে? তখন বলছে যে না 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 বিশ্বজিৎ বুম্বার বাবা। আমি না একদম লাফিয়ে উঠেছি, সে কি, সে আমি মানে কথা বলতে পারছি না। আর প্রথম দিনের শটটাই ছিল দুজনে শুয়ে আছি, মানে জেগে জেগে আর কি, দুজনেই কিছু চিন্তা করছি, এক বিছানায় শুয়ে, আমি এপাশ ফিরে ও ওপাশ ফিরে। আর আমি গিয়ে সকলকে এই গল্পটা বলেছি তো, যে আমার এই পুতুলটা, আমার এইটা, সকলে অপেক্ষা করছে যে কখন শটটা শেষ হবে। যেই শেষ হয়েছে তখন আলাপ করানো হলো আর কি, তখন তারা ছিল। আমি বলছি যে আমার পুতুলের বর ছিলেন আপনি। একদিকে মেসোমশাই বলছি বুম্বার বাবা তো। খুব ভালো, উনিও খুব ভালো। যোগাযোগ আছে এখনো তোমার সাথে? যোগাযোগ নেই। একটা সময় তোমার এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটিও কিন্তু দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছিল। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা না একটা অদ্ভুত টাইপের। আমার আর পরাণের জুটিটা যেরকম হয়েছিল, সেটা যদি কোনো বম্বের কাজ হতো, ওরা আমাদের দিয়ে অনেকগুলো ভালো ভালো কাজ করিয়ে রাখতে পারতো, কিন্তু করার নয়। অনেক দর্শক তো ভাবতো উনি তোমার হাজবেন্ড। একদমই তাই। এরকম কোনো মজার অভিজ্ঞতা আছে? পরান্দার বাড়িতে কলের মিস্ত্রি গেছে, গিয়ে এদিক ওদিক খুঁজে টুজে পরান্দাকে বলছে কোথায়, এমনি কোথায়? তা পরান্দা হচ্ছে কে কে বলছে বৌদি। পরান্দা হচ্ছে আচ্ছা ডেকে দিচ্ছি বলে পরান্দা স্ত্রীকে নিয়ে এসছে। দেখে বলছে না না ইনি নন, মানে ওই আপনার আসল যে ইয়ে আর কি, বলে পরান্দা বলে এটাই আসল, ওটা নকল, ওটা আমাদের স্টেজে। তোমার বাড়িতে হয়নি এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আমি আর আমার বর একটা গলির ভেতর দিয়ে বেরোচ্ছি গাড়ি নিয়ে, ও চালাচ্ছে, আমি পাশে বসে আছি। রাস্তার লোক এরকম দেখতে দেখতে উনি কোথায়, আপনার হাজবেন্ড কোথায়? হচ্ছে এই তো। না না উনি আমরা খুব উপভোগ করেছি।
ওই সময় অনেক টেলিফিল্ম হতো, এখন তো সেটা হয় না, এখন তো ওয়েব সিরিজের জামানা। ওই টেলিফিল্মের যুগটা কতটা মিস করো তুমি? একটা গল্প হতো তো, ছোট্ট একটা সময়ের মধ্যে একটা সুন্দর গল্প বলা হতো, সেটা তো মিস করি, খুব মিস করি। ছোটো ছোটো কত গল্প করেছি, কত কাজ করেছি তখন, কিন্তু এখন সেগুলো আর হয় না। তবে এখন যেটা হয় সেটা আরও খারাপ, যে একটা মানে মেগা সিরিয়াল বলতে অন্তত তো বছরখানেক বছর দেড়েক না চললে একজন প্রডিউসার যে এত বড় এত টাকা খরচ করে একটা সেট করাচ্ছে, এতগুলো আর্টিস্ট নিয়েছে, তার নানান খরচা, তার খরচাটা তোলার তো একটা টাইম দিতে হবে। 2 মাস 3 মাসে তো দেখছি এখন বন্ধ হয়ে যাচ্ছে। এরকম করলে তো প্রডিউসাররা থাকবে না। সিরিয়ালও তো হয় না, সে তোমার লাবণ্যের সংসার, কোনো গল্প কথা হয়ে গেছে। সেটাই ধ্যাত তারিকা, লাবণ্য সংসার, এক একটা এক এক টাইপের গল্প। মানে ধ্যাত তারিকা যেদিনকে নামছে, আমরা যেদিন করব, তখন আমরা ভাবছি যে নেবে তো পাবলিক, এই স্বর্গ মর্ত হেনা তেনা, ওরে বাবা নেওয়া তো দূরের কথা, এখনও রাস্তায় বেরোলে আপনার ধ্যাত তারিকা, আপনার লাবণ্য সংসার, এ একদম দারুণ ব্যাপার, মানে এগুলো ইতিহাসই হয়ে গেল। একদম তাই। আর তোমার বর আসবে এক্ষুনি ছবিটা, কিন্তু ওই কি কাণ্ড, তোমার ওই ডায়লগটা কিন্তু এখনো কিন্তু দর্শক ভোলেনি। কি কাণ্ড! হ্যাঁ, তুমি দেখলেই মানে ওই নামেও অনেকে, আমি এক একটা ইয়েতে এক এক রকম দিয়েছি। হ্যাঁ। যেমন ধ্যাত তারিকাতে ছিল ইস্কি লজ্জা, তারপরে ওইখানে কি কাণ্ড, এরকম করে করে না সব জায়গায় টুকটাক টুকটাক করে ইয়েতে বলতাম। আরেকটা সিরিয়াল এসেছিলো তখন নতুন, আমাদের এই রূপসী বাংলাটা তখন নতুন লঞ্চ করছে, সেই সময় একটা সিরিয়াল আমরা করতাম, প্রথম সিরিয়ালটা, তাতে বলতাম মাই ডগ, ও মাই ডগ করতাম খালি গড়ের বদলে। তো এক একটা জায়গায় এক একটা ইয়ে করেছি, সেগুলো হিট হয়ে গেছে। যেমন আজকে আমি নতুন একটা সিরিয়ালে কাজ করছিলাম, এই চন্দনের টিপ টিপ ওখানকারই পড়া আর কি। তো আমি ভাবছিলাম যে চরিত্রটা কীরকম, হঠাৎ বললো যে চরিত্রটা কিন্তু খুব দজ্জাল। আমি বললাম তাই? হ্যাঁ ঠিক আছে। তখন অনেক দিন আগেকার, তো ভবানী মা ভবানী সিরিয়ালটা হবে, তা সেখানে আমি ছোট শাশুড়ি, বিধবা। তো আমি ভাবলাম যে তখন থেকেই ভাবছি কী করা যায়, হাতে একটা ওই মালা দিয়েছে জপার মতো, আমি একটা ওই গৌরী রে গোপাল রে কিছু একটা দিয়ে একটা শুরু করবো আর কি, মাথার মধ্যে খেলছে। আমি একদিন স্ক্রিপ্টটা পাই, সেটা পেয়ে আমি ধরে নেবো যে এ কাদের ভক্ত, মানে কোন ঠাকুরের ভক্ত, সেটা নিয়ে ওই তার নাম ধরে ধরেই ডাকবো। তুমি তো অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছো, তোমার ব্যক্তিগতভাবে কোন চরিত্রে অভিনয় করতে বেশি ভালো লাগে? প্রবলেম হয়েছে কি, যখনই আমি যে চরিত্রটা করি, আমার সেই চরিত্রটাকে ভালোবেসে ফেলি। তার মধ্যে তো ভালো খারাপ রয়েছেই, যেমন লাবণ্যের সংসার, যেমন এখনও তাকে ভুলতে পারি না, আবার ধ্যাত তারিকার সেই 25 পাগলিকে এখনও ভুলতে পারি না, সেরকম অনেকগুলোই রয়েছে। আবার তার মধ্যে আবার রামকৃষ্ণর ভৈরবী, আমি তো প্রথম ভৈরবী, একদম রামকৃষ্ণ মঠ থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল ভৈরবী, সে এক অদ্ভুত চরিত্র একদম। তখন অত সংস্কৃত বলা, তো যারা পাঠ চাইতে আসতো, আমাদের অনিন্দ সরকার পরিচালক ছিল, বলতো তনিমার একটা পাতা দিয়ে দিত, ওখানে পড়ে 1-8 ঘন্টা পরে আসতে বলবি, ওই পাতাটা যে বলতে পারবে তাকে রাখবি, সিলেক্ট করবি তাকে। সেই রকমভাবে এত সংস্কৃত বলা, এত করা, তখন ওটার মধ্যেই ডুবে থাকা একদম। আর তোমার কোন অভিনেতার সাথে কাজ করে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো বা ভালো লাগে, তার তোমার সঙ্গে যদি মানে সেই অভিনেতাকে কো-অ্যাক্টর হিসেবে রাখা হয়? সকলের সঙ্গেই হয়, কেননা আমরা কাজ করতে গিয়ে এমন একটা মানে গল্প গুজব হ্যানত্যান করে ফেলি যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই খুব কাছের হয়ে যায়। আর যদি কাউকে দেখি একটু টেরা ব্যাকা আছে, তাকে 2 দিনে সিধে করে দিই, ওটা কোনো ব্যাপার নয়, তাকে বদমাইশি করি তার সঙ্গে। তখন মানে আমার সঙ্গে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে আমি ঠিক কিউটা দিই, সব এটা দিই, আর একটু টেরা ব্যাকা যেতে করে আমি কিউ পাল্টে দিই, একদম ঘুরিয়ে দিই, ও 2 দিনে সিধে হয়ে যায়, কোনো ব্যাপার নয়। আর তুমি তো স্ক্রিপ্টও লেখো, পরিচালনাও করো, এবার ভবিষ্যতে কোনো প্ল্যানিং আছে কিছু নতুন কিছু করার?
নতুন কিছু করার প্ল্যানিং বলতে তো আগেই টাকার ব্যাপার। তো ছোট একটা টেলিফিল্ম না, ওই ছোট ফিল্ম করেছি 8 ঘন্টার, আমি আর আমাদের দেবদূত ঘোষ, দুজনেই অভিনেতা অভিনেত্রী। আমার লেখা গল্প, তা সেটা করেছিলাম ছোট্ট করে একখানা, কোথায় দেখাবো টাকাও যাই না, 30 মিনিটের একটা করেছিলাম। কিন্তু সেটা নিয়ে একজন ইয়েতে পাঠিয়ে দিয়েছে বাইরে আমাদের কি বলে যেন সব ফেস্টিভ্যালগুলোতে পাঠিয়ে দিয়েছে। ওমা, সে 12টা 13টা জায়গায় পাঠিয়েছে, ইতিমধ্যে 10টা জায়গা থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে, গল্পের জন্যে, আমার অভিনয়ের জন্যে, পরিচালনার জন্যে। এ তো দেখে এখন লোভ বেড়ে গেছে, মনে হচ্ছে যে আরেকটা যদি করি, দেখি কাজ ঠিকঠাক চললে আবার একটা হবে। তুমি সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ? পিআর কি আরেকটু বাড়ানো দরকার বলে মনে হয় তোমার? হয়তো বাড়ানো দরকার, কিন্তু আমি বাড়াবো না। কারণ এখন তো বেশিরভাগ রিলস দেখিয়েই তো আমি ভাবতে পারি না যে আমার রিলস দেখে কেউ কাজ দেবে। এখন যদি আমাকে রিলস দেখিয়ে কাজ পেতে হয়, এর থেকে থুতু ফেলে মোড়া ভালো। আর শুনছিলাম তুমি একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করার প্ল্যান রয়েছে তোমার। হ্যাঁ, এইটা আমি করব। এটা আমার একটুখানি শরীর খারাপের জন্য কটা দিন আটকে গেছে, এবার ওটা নিয়ে নামবো। ওটা হচ্ছে তোমার ওই যারা ছবি আঁকেন তাদের নিয়ে করা হবে, কারণ তাদের নিয়ে আমি এখনো পর্যন্ত দেখিনি সেরকম। তো যারা বিখ্যাত হয়ে গেছেন, যারা এখন করে যাচ্ছেন, কিংবা যাদের একসময় খুব শখ ছিল এটা করার, কিন্তু ছবির থেকে আঁকার থেকে সরে যেতে হয়েছে, সবাইকে নিয়ে আমি কাজ করবো এরকম। তুমি তোমার খাওয়া দাওয়া কি ব্যাপারটা কেমন লাগে? তুমি কি পেটুক? আমি পেটুক ছিলুম, খেতে ভীষণ ভালো লাগতো, সব রকমের খাওয়া দাওয়া, মিষ্টিটা একটু বেশি। কিন্তু ইদানিং দেখছি মানে কীরকম যেন একটা খাবার প্রতি অনীহা এসে গেছে, বুঝতে পারছি না কেন। এটা খুব দুঃখের ব্যাপার। আমি আছি অথচ খাবার নেই, রসগোল্লা নেই পাতে, কিংবা কবিরাজি কাটলেট নেই, এটা আমি ভাবতে পারছি না। কিন্তু কিছুদিন ধরে দেখছি একটা ব্যাপার হয়েছে এরকম ধরনের। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য, দর্শকরা বোধহয় এতক্ষণে আমার উপর রেগে গেছে, অনেক দর্শক বড্ড ক্যাটক্যাটে কথা বলি তো। না, সবাই একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন, যা বলেছি কিছু ভুল বলিনি। আসলে আমরা পরের ব্যাপারে বড্ড বেশি নাক গলিয়ে ফেলছি, এটা একটা প্রবলেম হয়েছে। থাকি না নিজেদের মতো করে, নিজেরা একটু আনন্দ করে, একটু করে, বন্ধু বান্ধব নিয়ে। আমাদের জীবনটা তো ফেলে এসেছি, যেটা ফেলে এসেছি সেই জীবনটাই ভালো ছিল সবসময়, সেটা বলতে পারবো না, কিন্তু খারাপ ছিল না, এবং আগামী দিনটাও খারাপ থাকবে না। খালি আমাদের মানসিকতাটা একটুখানি পাল্টাতে হবে। সবাই মিলে আসুন, একটু হাসি, একটু গল্প করি, একটু ভালো থাকি। তোমার নতুন সিরিয়াল এবং নতুন ইউটিউব চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা রইল। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আর নতুন আপডেট দেখতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।